সাক্ষ্য যখন ঝিলকে বিয়ের মণ্ডপে চৈতির পাশে দাঁড় করায়, তখন বাড়ির সকলে ভাবে সাক্ষ্য হয়তো ঝিলকে অপমান করার জন্যই ঝিলকে এখানে এনে চৈতির পাশে দাঁড় করিয়েছে। এরপর সাক্ষ্য চৈতির সাথে বিয়ের সমস্ত রিচুয়ালগুলো পালন করলে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে যখনই সিঁদুর দানের সময় চলে আসে, তখন সাক্ষ্য চৈতিকে সিঁদুর না পরিয়ে ঝিলের মাথায় সিঁদুর পরিয়ে দেয়। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাক্ষ্য তাড়াতাড়ি করে তার গায়ে হলুদের স্নান শেষ করে সে ঝিলকে ফিরিয়ে আনার জন্য বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় রাস্তার মধ্যে সাক্ষ্য ঝিলের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, এটা কি হলো? আমি তোমার এত বড় অপারেশন করলাম আর তুমি এটুকু মূল্য দিয়েই চলে যাচ্ছ? তখন ঝিল বলে ওঠে, আমরা গরিব মানুষ, আমাদের তো সামর্থ্য নেই আপনাদের মতো বড়লোক মানুষদের মূল্য শোধ করার। তাই আমার যতটুকু সাধ্য ছিল সেটা আমি আপনাকে দিয়ে দিয়েছি, এর বেশি আমি কিছুই করতে পারবো না। তখনই সাক্ষ্য বলে ওঠে, এটার মূল্য শোধ করতে পারবে শুধুমাত্র একটা কাজ করলেই। তখন একথা শুনে ঝিল অবাক হয়ে জিজ্ঞাসা করে, কী কাজ? তখন সাক্ষ্য বলে ওঠে যে, তুমি নিজে দাঁড়িয়ে তুমি আমার বিয়ে দেখবে, আমি যে চৈতিকে বিয়ে করব সেটা তোমার সামনেই করব। এই কথাটা শুনে ঝিল চমকে ওঠে আর কষ্টমাখা চোখে সাক্ষ্যর দিকে তাকিয়ে থাকে। সাক্ষ্য তখন মনে মনে বলতে থাকে, আমি জানি ঝিল, তুমি আমাকে ভালোবাসো, আমার বিয়ে দেখতে তোমার খুব কষ্ট হবে, কিন্তু তোমাকে এই কষ্ট দিয়েই আমি সবার সামনে আপন করে নেব। এই কথাগুলোই সাক্ষ্য মনে মনে ভাবতে থাকে। এরপর দেখা যায় যে সাক্ষ্য ঝিলের হাত ধরে ঝিলকে গাড়িতে বসায় এবং তার গাড়িতে করে ঝিলকে তাদের বাড়িতে ফিরিয়ে আনে। সাক্ষ্য যখন বাড়িতে ফিরে আসে, তখন সাক্ষ্যর মা সাক্ষ্যর সাথে ঝিলকে দেখে হতবাক হয়ে যায়। তখন সাক্ষ্যর মা সাক্ষ্যকে জিজ্ঞাসা করে যে ঝিল এখানে তার সাথে কি করছে, সে তো শহর ছেড়ে চলে যাচ্ছিল। তখনই সাক্ষ্য সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমার বিয়ে শেষ না হওয়া পর্যন্ত ঝিল এখানেই থাকবে, সে এই শহর ছেড়ে যেতে পারবে না। এদিকে ঝিলের মা মিনু ও ঝিলের দিদি মিলি এটা দেখে খুব কষ্ট পেতে থাকে। ঝিলের মা যখনই সাক্ষ্যকে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই দেখা যায় সাক্ষ্য বলে ওঠে যে, মিনু মাসি, ঝিল এখন কোথাও যেতে পারবে না, আমার পুরো বিয়েতে ঝিলকে থাকতে হবে, তাহলে ঝিলকে যে আমি অপারেশন করে দিয়েছি সে তার মূল্যটা শোধ করে দিতে পারবে। এই কথাটা শুনে ঝিলের মা খুব কষ্ট পায়। এদিকে সাক্ষ্যর মা দাদুরও ভাবতে থাকে, ঝিলকে অপমান করার জন্য সাক্ষ্য এসব করছে, তারা আর এতে বাধা দেয় না। এরপর দেখা যায় সাক্ষ্য ও চৈতির বিয়ের আয়োজন ধুমধামের সাথে শুরু হয়ে যায়। সেখানে চৈতিকে সাজানোর জন্য পার্লার থেকে মানুষজন এসেছে। আর এদিকে সাক্ষ্যর বোনের কাছ থেকে চৈতি জানতে পেরে গেছে যে ঝিল সাক্ষ্যর সাথে এই বাড়িতে আবারও ফিরে এসেছে। চৈতি কথাগুলো শুনে রেগে যায়। তখন সাক্ষ্যর বোনেরা বলে ওঠে, দাদাভাই মনে হয় ঝিলকে অপমান করার জন্যই এখানে এনেছে, তার ওপর প্রতিশোধ নেওয়ার জন্যই হয়তো এনেছে। এই কথাটা শুনে চৈতিও খুব খুশি হয়ে যায়, সে আর কোনো কথাই বলে না। এরপর দেখা যায় চৈতিকে বিয়ের মণ্ডপে শুভদৃষ্টির জন্য নিয়ে আসা হয়। সেখানে শুভদৃষ্টির পান পাতা সরানো মাত্রই সাক্ষ্যর বোনেরা সাক্ষ্যকে বলে ওঠে, কী হলো দাদাভাই, তুই তাকা। সেই সময় সাক্ষ্য তখন পান পাতা সরিয়ে চৈতির দিকে না তাকিয়ে সে পাশে দাঁড়িয়ে থাকা ঝিলের দিকে তাকায়। এদিকে ঝিলে তখন এক দৃষ্টিতে সাক্ষ্যর দিকেই তাকিয়ে থাকে। এটা দেখে তো তখন চৈতি খুব রেগে যায় এবং সাক্ষ্যকে কিছু বলতে যাবে, তখনই সাক্ষ্য সেই বিয়ের মণ্ডপ থেকে নেমে এসে ঝিলের কাছে চলে আসে আর ঝিলের হাতটা ধরে টেনে তাকে আবারও বিয়ের মণ্ডপে নিয়ে আসে। এদিকে সাক্ষ্যকে এমন করতে দেখে বাড়ির সকলেই অবাক হয়ে যায়। আর এদিকে চৈতি ঝিলকে দেখে রেগে যায়। রেগে গিয়ে সে ঝিলকে বলতে থাকে, কী হলো, তুমি নাকি এই শহর ছেড়ে চলে যাচ্ছিলে? কিন্তু শেষ পর্যন্ত সাক্ষ্যর বিয়েটা না দেখে যেতে পারছো না বুঝি? তখন ঝিল চুপ করে থাকে, কোনো কথাই বলে না। তখনই পাশ থেকে সাক্ষ্য বলে ওঠে, ও কি করে যাবে বল, ও ছাড়া তো এই বিয়েটা হবেই না। এই কথাটা শুনেই ঝিল চমকে ওঠে এবং সাক্ষ্যর দিকে তাকায়। এরপর সাক্ষ্য সকলের সামনে তার বরমালা খুলে ঝিলের গলায় পরিয়ে দেয় আর বলে ওঠে, এই মণ্ডপে চৈতির সঙ্গে নয়, ঝিলের সঙ্গেই আবারও বিয়ে হবে। এই কথাটা শুনে চৈতি কোনোভাবে মেনে নিতে পারে না। সে সাক্ষ্যর সামনে দাঁড়িয়ে বলে, সাক্ষ্য, তুই এটা আমার সঙ্গে করতে পারিস না। অন্যদিকে ঝিল যখন বাড়ি থেকে চলে যায়, তখন মিনু কান্নায় ভেঙে পড়ে আর বলে, মা, এখনও সময় আছে, তুই যাস না, যা কিছু হবে আমরা এখানেই দেখে নেবো, আমরা তিনজনে কাজ করে ঠিক সংসারটা চালিয়ে নেব, তুই যাস না মা। তখনই ঝিল বলে, মা, অনেক হয়েছে, আমি আর এখানে থাকতে চাই না, কারণ আমরা সব সময় এভাবে থাকতে পারবো না মা, আমাদের উঠে দাঁড়াতে হবে, কাজ করতে হবে। এই জন্য আমি বাইরে গিয়ে কাজ করলে অনেক টাকা পাবো, সেটা নিয়ে আমরা ভালোভাবেই চলতে পারবো। আর তোমরা কোনো চিন্তা করো না, আমি ভালো থাকবো, আমি তো বরং আমার পরিচিত জায়গায় যাচ্ছি, আমার সমস্যা হবে না। তখনই দেখা যায় যে মিনু বলে, মা, যতই হোক তুই কখনো বাড়ি থেকে কোথাও যাসনি, এক রাত কোথাও একা যেয়ে থাকিসনি, আর তুই আজকে এত দূর এই শহর ছেড়ে চলে যাচ্ছিস, কি করে থাকবি মা? তুই যাস না, তুই যেতে পারিস না। তখনই দেখা যায় যে ঝিল বলে, মা, এভাবে যদি কথা বলো তাহলে কি হবে বলো তো, আমাকে তো যেতে হবে, আমাকে এভাবে বাধা দিতে পারো না তোমরা।
তখনই দেখা যায় ঝিলের বন্ধুরাও ঝিলকে বোঝাতে থাকে যে ঝিল অনেক হয়েছে, আমরা তো অনেক কথাই বললাম, দেখ সব কিছু ভুলে গিয়ে তুই থেকে যা, আর এভাবে না করিস না, তুই থেকে যা ঝিল, তুই যাস না, তুই চলে গেলে আমরা কী নিয়ে থাকবো বল, তোকে ছাড়া তো আমরা কিছুই ভালো লাগে না, যা করি তোকে নিয়েই করি, তাহলে তুই কেন চলে যাচ্ছিস, যাস না, শুধু ওই মানুষটার উপর অভিমান করে চলে যাচ্ছিস তাই তো, সে তো কখনোই জানতেই পারবে না যে তুই তার উপর অভিমান করে চলে যাচ্ছিস। তখনই ঝিল বলে, তোদেরকে কে বলেছে এসব কথা, কেন বলছিস এসব কথা, আর একটা কথা কান খুলে শুনে রাখ, আমি যাওয়ার পরেই ওই ডাক্তারবাবুর সঙ্গে কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না, কখনো তাদের সঙ্গে যেয়ে কথা বলার চেষ্টাও করবি না, আমার বিষয় নিয়ে অন্তত না, আমি যদি শুনি তোরা আমার বিষয় নিয়ে ওনার সঙ্গে কোনো খারাপ কিছু করতে যাচ্ছিলিস, তখন কিন্তু আমি আর এখানে ফিরে আসবো না, আর কখনো উপস্থিত এসেও তোদের সঙ্গে যোগাযোগ করব না, তাই বলছি কখনো যেন ওর সঙ্গে কোনো খারাপ কিছু করতে না শুনি। এরপরে অন্যদিকে দেখা যায় সাক্ষর গায়ে হলুদের সময় সাক্ষ্য শুধু ঝিলকে নিয়েই ভাবতে থাকে, আর কিছুতেই চৈতিকে বিয়ে করতে ওর মান সাইজ দিচ্ছিল না। তখনই একই কথা সাক্ষ্য মনে বারবার বলতে যে ঝিল যা হবার হয়ে গেছে, তুমি শুধু ফিরে এসো, সব কিছু আগের মতোই করে দেবো, সব কিছু ঠিকঠাক করে নেবো। এরপর দেখা যায় যে সাক্ষর কাকিমা বলে, সাক্ষ্য সাক্ষ্য মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন, আজকে তোমার গায়ে হলুদ, সন্ধ্যাবেলায় তোমার বিয়ে, আর তুমি এখন এখানে মন খারাপ করে এভাবে দাঁড়িয়ে আছো, এভাবে তো তুমি দাঁড়িয়ে থাকতে পারো না। তখনই সাক্ষ্য বলে, কাকিমা আমার ভালো লাগছে না, আমাকে খুব ঠান্ডা লাগছে, তাই আমাকে ঘরে যেতে দাও, আমি এখানে থাকতে পারছি না। অন্যদিকে দেখা যায় যে ঝিল বন্ধুদের বলে, চিন্তা করিস না, আমি ঠিক আবারও চলে আসব। তখনই দেখা যায় যে মিলি বলে যে ঝিল যেখানেই যাস সাবধানে থাকিস, কখনো একা একা বাইরে বেরোস না। তখনই দেখা যায় ঝিল বলে, আমি একাই তো যাচ্ছি, একাই তো থাকতে হবে, এই জন্য তোরা কোনো চিন্তা করিস না। তখনই মিলি বলে, ঝিল কখনো তোকে ছেড়ে এভাবে আমরা কষ্ট পাইনি, কিন্তু আজকে অনেক খারাপ লাগছে রে, তুই যাস না, আমরা দুজনেই এখানে কাজ করি। তখনই দেখা যায় যে ঝিল বলে, দিদি এখন এইসব কথা বলার সময় না, এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি এখন চলে যাব, আর এখন এই কথা বলছো, আর তোমরা এত কান্না করছো কেন, দেখো তো আমি কোনো কান্নাকাটি করছি, আমি তো হাসি খুশিতে যাচ্ছি, তাহলে তোমাদের এত কান্নাকাটির কী দরকার ছিল, এসব ভালো লাগে না মা, তুমি আর কান্নাকাটি করো না। তখনই দেখা যায় যে ঝিলের বন্ধু বলে ওঠে, ঝিল যেখানেই যাচ্ছিস যা, ভালো থাকিস, আমরা একটু তোকে এগিয়ে দিয়ে আসি। তখনই ঝিল বলে, না না, তোদেরকে এগোতে হবে না, কারণ তোরা যদি এগোতে যাস তাহলে তোদের আবার গাড়ি ভাড়া লাগবে, টাকা খরচ হবে, লাগবে না রে, তোদের যাওয়া লাগবে না, আমি একাই চলে যাব, আমি শুধু বাস অবধি ছেড়ে দিয়ে আর তারপরে আমি একা চলে যেতে পারবো, শুধু বাসে তুলে দিলেই হবে। এরপরে দেখা যায় ঝিলকে বাসে তোলার জন্য ওর বন্ধুরা মিনু, মিলি সবাই বেরিয়ে পড়ে। এদিকে ঝিল খুব কষ্ট পেতে থাকে, কিন্তু কাউকে সে কিছু বুঝতে দিচ্ছে না। এরপর অন্যদিকে দেখা যায় যে সাক্ষর গায়ে হলুদে ছুটিও চলে এসেছে, আর তার ছেলেকেও নিয়ে আসে। তখনই দেখা যায় যে শতরূপা ছুটিকে দেখে বলে যে, ছুটি তুমি কি কাউকে খুঁজছো নাকি? তখনই ছুটি বলে, না শতরূপা, আমি কাউকেই খুঁজছি না, আসলে আমি দেখছিলাম যে বৌদিকে, বৌদিকে দেখা যাচ্ছে না, বৌদিকে একটু খুঁজছিলাম। তখনই শতরূপা বলে যে, বৌদি এখানে আসবে না, আসলে বাড়িতে আত্মীয় স্বজন এসেছে তো, তাদের সঙ্গেই ভিতরে কথা বলছে, এই জন্য এখানে আসেনি, তার ছেলের বিয়ে বলে কথা, গায়ে হলুদ, এই জন্য অনেক কাজেই ব্যস্ত আছে, এই জন্যই এখানে আসেনি। তখনই দেখা যায় ছুটি বলে, হ্যাঁ তা ঠিক আছে। তখনই দেখা যায় যে শতরূপা ছুটিকে বলে, ছুটি তোমরা আসতে এত দেরি হলো কেন? তখনই ছুটি বলে, আমি এই বাড়ির অতিথি, এই জন্য আসতে একটু দেরি তো হবেই, এই জন্য তো আজকে এসেছি। তখনই শতরূপা বলে, ছুটি তোমাকে তো এত এই বাড়ির কেউ আত্মীয় বলে মনে করে না, তুমি তো এই বাড়ির একজন বলেই সবাই মানে। তখনই ছুটি বলে যে, না যদি সেটা হতো তাহলে আমি দুদিন আগেই আসতাম, কিন্তু আমি সেটা মনে করিনি, কারণ আমি একটা বাইরের একটা অতিথি, তাই অতীতের মতোই এসেছি, আবার অতীতের মতোই চলে যাব, এই ছাড়া অন্য কিছুই না, তুমি বিনা কারণে এত চিন্তা করো না তো শতরূপা। তখনই শতরূপা বলে, না এমনিই বললাম, আর কি ছুটিতে, তুমি আসলে এসেছো তো কাউকে যেন খুঁজছো মনে হচ্ছে, কিন্তু তুমি বলতে পারছো না। তখনই ছুটি বলে, না আমি তো বললাম বৌদিকেই খুঁজছিলাম। তখনই অন্যদিকে দেখা যায় সাক্ষ্য সবাইকে বলে যে, তাড়াতাড়ি কাজটা শেষ করো না, আমার এসব কিছু আর ভালো লাগছে না। তখনই দেখা যায় যে ছুটি বলে, কেন সাক্ষ্য, এখনই এত তাড়া কিসের, এখনই তো সব কিছু বাকি আছে, এখনও নাচ গান হবে, কত আনন্দ ফুর্তি হবে, তোমার বিয়ে বলে কথা, আনন্দে না করলে কি আর হবে নাকি? তখনই দেখা যায় সাক্ষ্য বলে, তাহলে করো না, সেটা তাড়াতাড়ি করো। এরপরে দেখা যায় সাক্ষ্যর দুই বোন সাক্ষ্যকে নিয়ে খুব নাচ গান শুরু করে দেয়। এদিকে সাক্ষ্য এসব কিছুই তার ভালো লাগছিল না, সাক্ষ্য এসব কিছুতেই বিরক্ত হচ্ছিল, কিন্তু যাকেই বলতে চাই সে শুধু সাক্ষ্যকেই কথা শোনাতে থাকে।
এই জন্য সাক্ষ্য আর কিছু না বলে সে চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং সেগুলো দেখতে থাকে আর ঝিলের কথাই ভাবতে থাকে। আর তখনই সেখানে মিনু চলে আসে, মানে ঝিলের মা চলে আসে। মিনুকে আসা দেখেই সাক্ষ্য খুব চমকে যায় আর সে ঝিল এসেছে হয়তো ভাবে। তখনই সাক্ষ্য মিনুর কাছে চলে আসে। মিনুর কাছে এসে জিজ্ঞাসা করে যে ঝিল কোথায়, তুমি একা এসেছো? তখনই দেখা যায় যে মিনু বলে হ্যাঁ, আমি একা এসেছি আর মিলু একটু পরেই আসবে। এই বাড়িতে কাজ আছে তো, তাই কাজটা সেরে তারপরেই আসবে। তখনই দেখা যায় যে সাক্ষ্য বলে আমি মিলিদির কথা জিজ্ঞাসা করছি না, তোমার আরেক মেয়ে ঝিল সে কোথায়, সে আসলো না, আমার বিয়েটা সে দেখবে না? তখনই দেখা যায় যে মিনু বলে আচ্ছা তোমরা কেমন বলো তো, তোমরা বড় লোকেরা কি এত নিষ্ঠুর? তোমার মন কি এতই নিষ্ঠুর তুমি আমার মেয়েটাকে আজকেও ছেড়ে দিচ্ছ না? তুমি কি চাও বলো তো বাবা? আমি তোমাদের কিছুই বুঝতে পারছি না। দেখো, আমরা তো তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চাই না, ওই বিষয় নিয়ে কোনো কথাও বলতে চায় না। আমার মেয়েও তো চায় না, তাহলে কেন বারবার তুমি আমার মেয়ের সব কিছুর মাঝখানে আসছো আর আমার মেয়েকে কষ্ট দিচ্ছ বলো তো? দেখো বাবা, আমার মেয়েকে তুমি অনেক কষ্ট দিয়েছো, আর কষ্ট দিও না। আর কাকেই বা কষ্ট দিয়ে দেবে? আমার মেয়ে তো আর এখানে নেই। কথাটা শুনে সাক্ষ্য চমকে যায় আর বলে নেই মানে, সে কোথায় গেছে? তখনই দেখা যায় সে মিনু বলে আমার মেয়ে এখান থেকে চলে গেছে, আমার মেয়ে আর এখানে ফিরে আসবে না, সে অন্য শহরে কাজে চলে গেছে। তখনই সাক্ষ্য বলে মানেটা কি, কার সঙ্গে গেল? তার বয়ফ্রেন্ডের সঙ্গে গেল নাকি? তখনই মিনু বলে দেখো বাবা, আমার মেয়েকে তুমি পছন্দ করো না ঠিক আছে, তোমার পরিবার পছন্দ করে না, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার মেয়ের নামে কোনো বদনাম করো না। আমার মেয়ের কোনো বয়ফ্রেন্ড নেই, তাই এসব কিছু বলো না তুমি। আমার মেয়ে কাউকেই ভালোবাসতে পারে না, যদি ভালোবাসতো তাহলে আমরা জানতে পারতাম। আমার মেয়ে সারাদিন কাজ করতেই ব্যস্ত হয়েছে, সংসার চালাতেই ব্যস্ত, আর ও প্রেমই বা করবে কখন? এসব কিছু আমার মেয়েকে আর কষ্ট দিও না বাবা, এসব কিছু থাক। দেখো, আমার মেয়ে তো তোমার সামনে এসে কোনো সাহায্য চায়নি, তাহলে তুমি কেন এসব নিয়ে চিন্তা করছো? তখনই সাক্ষ্য বলে দেখুন, আপনি জানেন না যে ঝিল সত্যিই অন্য কাউকে ভালোবাসে, তার সঙ্গে অন্য শহরে চলে গেল। তখনই দেখা যায় যে মিনু বলে দেখো বাবা, যেটা জানো না সেই বিষয় নিয়ে কোনো কথা বলো না। আমার মেয়ে কাউকে নিয়েই অন্য শহরে যায়নি, আমার মেয়ে একাই গিয়েছে, আমি তাকে গাড়িতে দিয়ে তুলে দিয়ে আসলাম। আমার মেয়ে ওখানেই একাই থাকবে, আমার মেয়ের কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, যদি সম্পর্ক থাকতো তাহলে আমাকে বলতো, তাহলে এতটা কষ্ট বুকে চাপা নিয়ে সে এখান থেকে কান্না করতে করতে চলে যেত না। জানো কি হয়েছে? বস্তির সবাই ওকে কথা শোনাচ্ছে যে এক পাড়াতেই থাকি, তোমাদের বাড়িতে এত উৎসব হচ্ছে তোমার বিয়ে বলে কথা, কিন্তু ঝিলকেই সমস্ত কথা শুনতে হচ্ছিল। ঝিল এটা সহ্য করতে পারছিল না, এই জন্য এই শহর ছাড়তে সে বাধ্য হলো। শুধুমাত্র তোমার কারণেই আমার ঝিল আমার শহর ছেড়ে দিল। আমার ঝিল পুরো সব কিছু এই শহরটাই ছেড়ে দিল, তার গানের ক্যারিয়ারটাও ছেড়ে দিল শুধুমাত্র তোমার জন্য, যাতে করে তোমার মুখোমুখি ওর না হতে হয়। আর তুমি এখন কি বলছো যে আমার মেয়ে অন্য জায়গায় রিলেশন আছে? আমার মেয়ের কোথাও রিলেশন নেই। আর আমার মেয়ে যদি সেটা থাকতো তাহলে আমার মেয়ে এরকম কষ্ট পেত না, আমাকে জড়িয়ে কান্না করতো না। এই যা কিছু করেছে শুধুমাত্র তোমাকে সরিয়ে দেওয়ার জন্যই করেছে, কারণ তোমাদের বাড়ি থেকে যতটা অপমান করেছে। আর চৈতি ম্যাম, সে তো আর কোনো কথাই বলা যাবে না তার নিয়ে, সে তো অনেক কথাই বলেছে তোমার আর তার সম্পর্কের কথা। তোমরা আগে থেকেই বিয়ের প্রোগ্রাম করে রেখেছিলে, সব কিছুই বলেছিল। এই জন্যই ঝিল চেয়েছিল যে তুমি সুখী হও, তোমার সুখের জন্যই ঝিল তোমার পথ থেকে সরে গেছে। আর কি বলছো, তুমি আমার ঝিলকেই কষ্ট দিয়েছো? না, আমার ঝিলকেই তুমি কষ্ট দিয়েছো, তোমার কারণেই আমার ঝিল আজকে এই শহর ছেড়ে